নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। বাড়িতে এসি লাগিয়েই ফেললাম, থাকা গেল না। এত গরম পড়েছে, আর উপায় ছিল না কিছু। যুগের সাথে সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতেই হবে, খাপ খাওয়াতেই হবে। তার জন্য যা কিছু করতে হয় সেটা করতেই হবে, সেটাই করে নিলাম। আর এটা করতে গিয়ে যেই নতুন এক্সপিরিয়েন্সগুলো হলো সেটাই শেয়ার করলাম এই ভিডিওতে। আশা করি নতুন কিছু জানতে পারবে, আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের কাজেও লাগতে পারে, যার জন্যই ভিডিওটা। তো বাইরে চলে আসলাম, এখন দেখাচ্ছি বাইরে থেকে আউটডোর ইউনিট যেটা রয়েছে এসি, সেটাও লাগানো হয়ে গেছে। এসির কাজ পুরো কমপ্লিট। আর ধাপে ধাপে কীভাবে হলো শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে এই ভিডিওতে। কী কী ঘটনাগুলো ঘটলো সেই নিয়েই আজকের ভিডিও। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো গতকালকে নিয়ে এসেছিলাম এসি, আর এটা হচ্ছে আইএফবি কোম্পানির ইকো ইনভার্টার এসি। ইনভার্টার এই যে শব্দটা, এই ইনভার্টার শব্দটা নিয়ে অনেকের মধ্যে একটু কনফিউশন রয়ে গেছে। যে ইনভার্টার বলতে আমরা যেটা সাধারণত বুঝে থাকি যে বাড়িতে ইলেকট্রিসিটি চলে গেলে যে ব্যাটারির মাধ্যমে আমরা লাইট ফ্যান চালিয়ে থাকি, সেই ইনভার্টার আর এই স্প্লিট ইনভার্টার এসি, এই দুটো কিন্তু এক বিষয় নয়। কিন্তু অনেকেই বুঝে ফেলে যে কারেন্ট চলে গেলে হয়তো এসিটা ইনভার্টারেও চলবে, তো সেটা কিন্তু সম্ভব নয়। আরও অনেক কিছু রয়েছে। তো গতকালকে এনেছি, কানেকশন হয়নি, অপেক্ষা করছিলাম। আর আজকে গরম অনেকটাই কম, যার জন্য খুব একটা বেশি খারাপ লাগছিল না। আর সার্ভিস সেন্টার থেকে দুজন চলে এসে ওনারা এসেই একদম কাজ শুরু করে দিয়েছে, কোনো লেট নেই। এই যে এসির পেছনে যে ক্লিপটার মধ্যে এসিটা লাগবে, অর্থাৎ ইনডোর ইউনিট যেটার মধ্যে লাগবে, সেটা মাপ দিয়ে খুলে নিয়েছে। আমি দেখিয়ে দিয়েছি কোথায় বসাবো, এই জায়গাটাকে সিলেক্ট করেছি। এখন এখানেই মেজারমেন্ট নিয়ে ফুটো করছে। আর এটা হচ্ছে আউটডোর ইউনিট, বাইরে থাকবে। তো আউটডোর ইউনিটটা দেখিয়ে দিই। আর এখানে দেখে একটু ড্যামেজ মনে হচ্ছে, আসলে এটা ড্যামেজ নয়। এইখানে প্রচুর পাত রয়েছে, সূক্ষ্ম সূক্ষ্ম পাত রয়েছে, এগুলো ওপর থেকে নিচ পর্যন্ত, এবং একটা আরেকটার সাথে ইন্টারলিঙ্ক। অল্প একটু একদিক থেকে যদি ধাক্কা লাগে তাহলে আরেকদিকে বাঁকা হয়ে যায়, যার জন্যই। সেটা এমন কোনো ব্যাপার নয় এবং এমন কোনো ক্ষতিও হবে না। তো এটা প্যাকেট খুলতে গিয়েই হয়েছে। আর এটা লম্বা দুটো পাইপ রয়েছে, পাইপ দুটো কালো দেখা যাচ্ছে, আসলে এটা পাইপের উপরে আর একটা কভার এক্সট্রা ভেতরে রয়েছে কপার পাইপ, একটা একটু মোটা আর একটা একটু চিকন। পুরো ফুল হচ্ছে কপার কয়েল। আর এই ইকো ইনভার্টার এসি যেটা আইএফবি কোম্পানির 5 স্টার নিয়েছি, 1.5 টনের এসি। তো স্টিকারগুলো খুলছে এখন ধীরে ধীরে। স্টিকারগুলো খুলে কানেকশনটা করবে, শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কোথায় কি করলো কানেকশন সমস্তটাই আমি দেখাতে যাচ্ছি। আর এইখানে দেখো একটা যে ডাউন জায়গাটা রয়েছে, এইখানে একটা ডিভাইস বসে, এই ডিভাইস নিয়েও আমি কথাটা বলবো। এবং কি হয়েছিল ঘটনাটা, কোথা থেকে জানতে পারলাম যে এখানে কি থাকবে। তো ইনডোর ইউনিটের যে কভারটা ছিল সেটা খুলে নিয়েছে, এবার কানেকশনগুলো করবে। তারগুলো ঢুকিয়ে দিয়ে এই ইনডোর ইউনিট থেকে দুটো তার বেরিয়েছে, দুটো তার না, হ্যাঁ, একটা পাওয়ার কেবল বেরিয়েছে, আর একটা বেরিয়েছে বাইরে যেটা আউটডোর ইউনিট রয়েছে, সেই আউটডোর ইউনিটের সাথে কানেকশন হবে। এই যেটা এখন ঢোকালো সেটা হচ্ছে এই ইনডোর ইউনিট এবং আউটডোর ইউনিটের মধ্যে কানেক্টর। আর একটা যেটা কেবল রয়েছে এই যে ডান দিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এসির পাওয়ার প্লাগ। তো এখানে মেজারমেন্ট চলছে, আর একদিকে আরেকজন এসির মধ্যে যে কানেকশন করতে হয় সেই কানেকশনগুলো করছে। 4টা তার রয়েছে এখানে। 4টা তারের মধ্যে একটা হচ্ছে আর্থিং রয়েছে, একটা নিউট্রাল রয়েছে, আর একটা হচ্ছে ফেস রয়েছে। আর একটা কিসের সেটা বুঝতে পারলাম না। তো যাই হোক, এরকম 4টা তার থাকবে, ভেতরে কানেকশন হবে। এবং এই যেই কালারের 4 কালারের তার রয়েছে, যেটা যেই কালারের রয়েছে আউটডোর ইউনিটও ঠিক সেই একই কালারের তার সেই জায়গাতেই কিন্তু বসাতে হবে। আর এখানে এই যে ক্লিপটা রয়েছে সেই ক্লিপটাকে ওপেন করে নিয়ে সুন্দর করে এরা কাজ করছে। এই যে পেছনে ঢাকনা দিয়ে ঢাকা রয়েছে, এর ভেতরে রয়েছে হচ্ছে 3টা পাইপ রয়েছে। এর ভেতরে 3টা পাইপ রয়েছে। 3টা পাইপের মধ্যে 2টো গ্যাস পাইপ, একটা একটু মোটা, একটা একটু চিকন, আরেকটা রয়েছে সাইডে, আরেকটা রয়েছে হচ্ছে ওয়াটার পাইপ, এই এসির থেকে যেটা বেরোবে সেটা। আর এই যে ভেতরে যে গ্যাসগুলো রয়েছিল সেই গ্যাসটাকে বের করে দিয়ে এবার যে ক্লিপগুলো রয়েছে সেই ক্লিপগুলোকে খুলছে। ক্লিপগুলোকে খুলে লম্বা যে পাইপটা রয়েছে, 3 মিটারের পাইপ থাকে,
সেই 3 মিটারের পাইপ দিয়েই সাধারণত হয়ে যায়। আর তারপরেও যদি এক্সট্রা পাইপ লাগে তাও সেই ক্ষেত্রে এইটাকে রিপ্লেস করে অন্য পাইপ নিতে হয় এবং কানেক্টরের মাধ্যমে জোড়া দিয়েও কিন্তু লম্বা করে এরা ব্যবস্থা করে দেয়। তো এইখানে যেই সকেটটা রয়েছে সেই সকেটটা মানে পাইপের মাথাটা বসিয়ে যেই নাটটা রয়েছে সেই নাটটা দিয়ে খুব ভালো করে টাইট করতে হয়, নাহলে কিন্তু লিকেজ করবে। আর লিকেজ করলে কিন্তু সমস্যা হয়ে যাবে, প্রপার কুলিংও হবে না, যার জন্য এখানে দুটো রেঞ্জ নিয়ে খুব সুন্দর করে টাইট করে লাগিয়ে দিতে হবে। এটা হচ্ছে চিকন পাইপ একটা। আর একটা পাশেই যেটা রয়েছে সেটা অনেকটাই মোটা, দেখতেই পাচ্ছ। এটা পুরোটাই কপার এবং ভেতরে যে কন্ডেন্সার আরও যে পাইপ টাইপ রয়েছে যা সমস্ত কিছু রয়েছে একদম 100% কপারই রয়েছে। এটার অনেক ভিডিওই আমি দেখে নিয়েছি আগে যে আইএফবি কোম্পানিটা কীরকম, কোম্পানি সম্বন্ধেও জেনেছি, প্রোডাক্ট সম্বন্ধেও জেনে নিয়েছি, নিয়ে তারপরেও কিন্তু ফাইনাল সিলেকশনটা করলাম। এইবার আস্তে আস্তে আরও কয়েকটা ভিডিও হবে যার মধ্যে দিয়ে রিভিউটাও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা দেখছো ভিডিওটা তারা জানতে চাইবে যে সেটা কেমন আসলে, তো সেই ভিডিওগুলোও আসতে থাকবে। তো তোমরা দেখতে থাকো, আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আর এটা হচ্ছে 1.5 টন এসি। 1.5 টন এসি মোটামুটি 150 স্কোয়ার ফিট থেকে 200 স্কোয়ার ফিট কিন্তু সুন্দরভাবে কুলিং হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো এই যে একদম সুন্দর টাইট দিতে হবে, নাহলে কিন্তু লিকেজ করে যাবে। আর যে গ্যাস যদি লিকেজ হয়ে যায় তাহলে ঠান্ডা হবে না, যা গ্যাস থাকবে ভেতরে সমস্ত গ্যাস কিন্তু এই যে লিকেজ সেই লিকেজ দিয়ে বেরিয়ে যাবে এবং কোনো কাজেই হবে না। আর এখানে ফুটো করে দিচ্ছে, তো ফুটো করতে গিয়ে যেই সমস্যাটা হলো, এইখানে যখন ফুটো করছে আর এই ভাইব্রেটরের মাধ্যমে ফুটো করার ফলে কি হচ্ছে, নিচে পুরো একদম মানে সিমেন্ট ইট এর গুঁড়ো পড়ে ভর্তি হয়ে গেছে। আর ওইদিকে দাদু নাতি আগ্রহের সাথে দেখছে, আর ছেলে তো দেখার জন্য অস্থির হয়ে গেছিলো কতক্ষণে এই প্যাকেট আনবক্সিং করা হবে। তো যাই হোক, একদিন অপেক্ষা করতে হয়েছে। আগের দিন সন্ধেবেলা নিয়ে এসি, আর পরের দিন ওরা বিকেল 3টের দিকে চলে এসে, দেখি কতক্ষণ লাগে কানেকশন করতে। তো বললো মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা লেগে যাবে। এইবার আরেকটা যেটা এই যে এইখানে যে কালো কভারটা রয়েছে, এই কভারটা বললো যে বাইরে থাকবে যখন পাইপটা, রোদ বৃষ্টি এর উপর দিয়ে অনেক কিছুই যাবে, তো খুব বেশি দিন এটা লাস্টিং করে না, 1 বছরের মধ্যেই কিন্তু এই কভারটা খারাপ হয়ে যায়। আর যদি কভারটা খারাপ হয়ে যায় তাহলে এই কভার যে পাইপটা রয়েছে ভেতরে সেই পাইপটাও কিন্তু রোদ বৃষ্টিতে আস্তে আস্তে কার্বন জমবে, খারাপ হয়ে যাবে। তো বললো যে একটা ওয়াটারপ্রুফ টেপ দিয়ে এটাকে জড়িয়ে দিতে হয়। এটা এক্সট্রা চার্জ নেই, কিন্তু এটা দিলে এই পাইপটা অনেক দিন লাস্টিং করবে কভারটা। তো ঠিক আছে, লাগিয়ে দাও। আর বললাম যে যেটা ভালো হয় সেটাই করে দাও, কোনো অসুবিধা নেই। এবার এটাকে কানেকশন মানে পাইপটাকে পুরো একদম ওয়াটারপ্রুফ টেপ দিয়ে পেঁচিয়ে দুইজনে ধরে কিন্তু এই পাইপ দুটোকে ঢুকিয়ে দিল ভেতর দিয়ে। ঢুকিয়ে যেই ক্লিপটা ওয়ালের মধ্যে মাউন্টিং যেই ক্লিপটা ফিক্স করেছিল সেই প্লেটের মধ্যে কিন্তু এখন বসিয়ে দিয়েছে। আর পেছনে রয়েছে দুটো ভেন্টিলেটর। আর এটা হচ্ছে এই ইনডোর ইউনিটের ক্যাবেল। আর এই ইনডোর ইউনিটের ক্যাবেলের সাথে একটা জিনিস খারাপ লাগলো যে একটা যে 3 পিন টপ হয় যেটা সকেটের মধ্যে লাগবে সেটা দেয়নি। আর বাইরের ইউনিটে আসার পর খুব রিস্কে সানসেটের উপর বসে কাজ করছে। আর পাইপটা ব্যান্ড করে দিল হালকাভাবে, কিন্তু আস্তে 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 ব্যান্ড করতে হবে। খুব বেশি যদি জোরে চাপ লেগে যায় তাহলে কিন্তু পাইপ চ্যাপটা হয়ে গিয়ে ভেতরের যে গ্যাপটা সেটা কমে যাবে। তো এই রাউন্ড পাইপ ব্যান্ড করার ক্ষেত্রে আস্তে 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 ব্যান্ড করতে হয়। তো যাই হোক, এইখানে ব্যান্ড করে দিয়েছে। আর ছেলে নিয়ে আসলো জল বাটিতে করে। ওরা বললো যে সিমেন্ট দিয়ে একবারে সিল করে দিই, নেমেছি যখন তখন সিল করে দিয়ে তারপরে উঠি। আর আমি ভাবছিলাম যে পেছনে যখন আউটডোর ইউনিটটা লাগাবে তখন আবার অনেক কিভাবে লাগাবে, কিভাবে নামবে, এই নিয়ে আমার একটু মানে চিন্তাই ছিলাম যে কিভাবে নামবে, কিভাবে কাজ করবে, অনেকটা রিস্ক হয়ে যায়। এইরকম একদম বাউন্ডারি দিয়ে নেমে প্রায় তো এখানে 25 ফুট হাইট মাটির থেকে, তো সেখানে উঠে ওদেরকে কাজ করতে হয়। তো ভাবছিলাম যে একটু মইটের ব্যবস্থা করতে হবে নাকি, না হলে রশি দিয়ে এখানে যে হুক রয়েছে এখানে বেঁধে তারপরে কোমরের সাথে বেঁধে করতে হবে। তো এরকম কিছু লাগেনি, ওরা চট করে নেমে গেল। আর এখানে স্ক্রু বোল্ট রয়েছে যেগুলো জাম্প করবে ওয়ালের মধ্যে। তো এই বোল্টগুলোকেও দেখে ভাবলাম যে এগুলো লাগালে আবার খুলে আসবে নাকি, তো ওরকম কিছু নয়।
যে বানিয়েছে, যে আবিষ্কার করেছে, সে একদম এগুলো সব চিন্তাভাবনা করেই করেছে। আমরা অযথাই চিন্তাভাবনা করি, তো এত কিছু চিন্তাভাবনা করার কোনো ব্যাপারই নেই। আর ভাইব্রেটার দিয়ে এইখানে ফুটো করে দিচ্ছে, এইখানে ক্ল্যাম্পটা লাগাবে বলে। এই ক্ল্যাম্পটা এসির সাথে আসে নয়, ক্ল্যাম্পটা এক্সট্রা কিনতে হয়। তো ক্ল্যাম্পটা যারা ফিটিং করে তারাই নিয়ে আসে। আর এসির বক্সের মধ্যে থাকে হচ্ছে ইনডোর ইউনিট, আউটডোর ইউনিট, একটা ম্যানুয়াল থাকে, আর রিমোট থাকে, রিমোটের সাথে ব্যাটারি থাকে, আর রিমোটের একটা হোল্ডার থাকে। আর বাকি যেই জিনিসগুলো, বাকি জিনিসের মধ্যে এই যে টেপ, তারপরে হচ্ছে এই ক্ল্যাম্প যেটা যেটা ওয়ালের মধ্যে আউটডোর ইউনিটটা বসবে, এগুলো এক্সট্রা কিনতে হয়। আর এদের সার্ভিসিং চার্জটা এক্সট্রা লাগে, এসির দামের সাথে এটা নয়। আর এখন এটাকে ফুটো করার পর বোল্ট লাগিয়ে, আর যে যে বোল্টটা ছিল সেই বোল্টটার ভেতরে, বোল্টটা ভেতর থেকে ছিল ফুটো, আর সেই ফুটোর মধ্যে দিয়ে কিন্তু একটা ছোট ছোট রড ঢুকিয়ে তারপরে হাতুড়ি দিয়ে পিটিয়ে সেটাকে জাম করে দিল। অর্থাৎ বোল্টটা ওয়ালের ভেতরে ঢোকার পর কিন্তু সেই জায়গাটা ছড়িয়ে গিয়ে একদম ওয়ালের মধ্যে কামড় দিয়ে ধরে নিল, আর কিন্তু টানলেও এখন আর বেরোবে না। আর এই একজন গিয়ে আউটডোর ইউনিটটা নিয়ে আসলো। এটা একা নিয়ে আসলো ঠিকই, যদিও কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে দেখে মনে হচ্ছে, আর ভারীও অনেকটাই, প্রায় 30 কেজির মতো ওজন হবে। এইখানে ভেতরে একটা রয়েছে ফ্যান, রয়েছে কপারেরই, 100% কপারের রয়েছে, পাইপ রয়েছে, কম্প্রেসার ভেতরে, কম্প্রেসারটা একটা সাইডে, আর কম্প্রেসার থেকে বেরিয়েছে এই তারজালির ভেতর দিয়ে রয়েছে সরু পাইপ, পাইপগুলো একটা ঢুকেছে একটা বেরিয়েছে, আউটডোর ইউনিটের সাথে কানেকশন হয়ে গেছে। এই যে এখানে পাইপটা রয়ে গেছে। তো ক্ল্যাম্পটা লাগিয়ে দিল, ক্ল্যাম্পটা লাগাতে গিয়ে কয়েকটা নাট পড়ে গেল। ভাবছিলাম যে বাকি আর কয়েকটা পড়লে কী হবে, তো যাই হোক পড়তে পড়তে একটা দুটো তিনটা নাট পড়ে গেছে। আর এখন ওনার সাথে আমি ধরে এই আউটডোর ইউনিটটাকে বসিয়ে দিলাম। এখানে বসিয়ে দেওয়ার পর নাট টাট লাগিয়ে একদম টাইট করে দিল। এইবার কানেকশন দেবে হচ্ছে, অর্থাৎ এইটা ইনডোর ইউনিট থেকে যেটা বেরিয়েছে পাইপ, এইটা এই আউটডোর ইউনিটের দুইটা সকেটের মধ্যে লেগে যাবে। তো এটা লাগানোর পর করতে হবে ইলেকট্রিক কানেকশন। তো এটাও এখানে সুন্দর টাইট করে লাগাতে হবে, যেন একটু আঁকাবাঁকা না হয়, তাহলে লিকেজ হয়ে যাবে। আর লিকেজটাকে পরীক্ষা করার জন্য একটা পদ্ধতিও রয়েছে, সেই পদ্ধতির মাধ্যমে একটু পরেই দেখানো হবে যে কিভাবে লিকেজটাকে পরীক্ষা করে। তো এখানে বড় মোটা পাইপ অর্থাৎ একটা হাই কম্প্রেসারের পাইপ, একটা লো কম্প্রেসারের পাইপ থাকে, দুটো পাইপ এখানে লাগানো রয়েছে, দুটোর পাইপ আলাদা আলাদা রয়েছে, এর মধ্যে দিয়ে লাগিয়ে দিবে, ক্যাপগুলোও পরিয়ে দিতে হবে। এরা সুন্দর করে লাগিয়ে টেপ দিয়ে পেঁচিয়ে দিল, ব্যাস। আর এই আউটডোর ইউনিটটা দেখে মনে হচ্ছিল যে একটু বাঁকা বাঁকা রয়েছে। আর এখানে লিকেজ টেস্ট করার জন্য একটা বাটির মধ্যে জল নিয়ে এসছে, জল নিয়ে একটু সার্ফ খুলে তারপর এই সার্ফগুলো জলটাকে ওই যেই জয়েন্টগুলো পাইপের, সেই জয়েন্টের মধ্যে দিয়ে দিলে যদি লিকেজ থাকে তো সেখান থেকে বাবলস বেরোবে এবং পরিষ্কার দেখা যাবে। আর এখানে কভারটা খুলে এবার ইনডোর ইউনিট থেকে যেই ক্যাবেলটা এসছে সেই ক্যাবেলটা কিন্তু আউটডোর ইউনিটের মধ্যেও এখানে কানেকশন হবে। তো অলমোস্ট হয়েই গেল কানেকশন, রেডি। এইখানে এই যে 4টা তার, ভেতরেও ছিল 4টা তার, এখানে ওই সেম তারই এসছে, আর সেমভাবেই সেম জায়গাতেই এগুলো লাগাতে হবে। এগুলো লাগিয়ে দিলে তারপরেই কিন্তু আমরা এসির হাওয়াও খেতে পারবো খুব সুন্দর করে। আর ভেতরে যেটা এসিতে লেখা ছিল সেটা হচ্ছে ওয়াইফাই কম্পিটেবল। এই কম্পিটেবল কথাটা আগে যদিও খেয়াল করিনি, ওখানে দেখেছিলাম ওপরের লাইনে লেখা ছিল ওয়াইফাই, তো ভেবেছিলাম যে এটা ওয়াইফাই সিস্টেম রয়েছে। কিন্তু শেষে গিয়ে কি হলো, শেষে গিয়ে দেখা গেল যে প্যাকেট খুলে তো রিমোটটা বের করা হয়েছে, রিমোটটার আবার কভার করা ছিল, কিন্তু যখন রিমোটটাকে ব্যাটারি লাগাতে হবে তখন খুলতে গিয়ে দেখি মানে কি আমিও দেখিনি, রূপায়ণ মানে আমার ছেলে দেখেছে, ছেলে দেখে বলছে বাবা রিমোটটা কালো কালো দেখা যাচ্ছে কেন। তারপর আমি ওপরে যে প্লাস্টিক কভারটা থাকে সেই কভারটা খুলে নিলাম, কভারটা খুলে গিয়ে দেখি যে ডিসপ্লের মধ্যে পুরো কালো হয়ে গেছে। তারপর মনটা খারাপ হয়ে গেল যে এটা কীভাবে হলো, কেমন করে হলো। তারপর ওদেরকে বলাতে ওরা বললো যে না, হয়তো চাপ লেগেছিল কোথাও, বা প্যাকেটে অনেক দূর থেকে আসতে হয়, অনেক দূর থেকে আসে, যার জন্য প্যাকেটে যদি চাপা পড়ে থাকে তো এই ধরনের কেস হলে হতেও পারে। যাই হোক, টেনশনের কিছু নেই, আমি কোম্পানিকে কমপ্লেন করে দেবো এবং রিপ্লেসও হয়ে যাবে। তো আমি এখন নিচে চলে আসি, আউটডোর ইউনিটটাও দেখিয়ে দিচ্ছি। এদিকে আউটডোর ইউনিট লাগানো কমপ্লিট, দেখো
কেমন লাগছে? আবার উপরে চলে আসি, আর এখানে আমার নিচে যাওয়া আর উপরে আসা এর মধ্যেই এখানে এরা টেস্টও করে নিয়েছে যে লিকেজ কোনো আছে কি না। তো যাই হোক, আমি জিজ্ঞেস করলাম, বললো না সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, লাগিয়ে দিয়েছে। এখন ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখব হাওয়া খেয়ে কেমন ঠান্ডা হচ্ছে। আর এখানে এখন ওই সিমেন্ট গুলছে, যেই ফুটোটা করেছিল ঘরের ভেতরে, যে ইনডোর ইউনিটটা বসেছে সেখান থেকে যে পাইপগুলো বেরিয়েছে, তো সেটাকে সিল করার জন্য ওখানে হোয়াইট সিমেন্ট গুলে দিয়েছে। আর এখানে একদম যাতা অবস্থা হয়ে গেছে ঘরের, একদম ইটের গুঁড়ো, সিমেন্টের গুঁড়ো পড়ে। আর এই যে যেই রিমোটের কথা বললাম যে ওই রিমোটটা খারাপ, এই রিমোটটা কালো হয়ে গেছে, কাজ করছে না। কাজ করছে না বলতে কি, ব্যাটারি লাগানোর পর দেখা গেল যে লাইট জ্বলছে কিন্তু ডিসপ্লেতে লেখাগুলো কিছু বোঝা যাচ্ছে না। তারপর কথা বলতে বলতে দেখো এসি লাগানো কমপ্লিট, আর এখন একটু ঠান্ডা হাওয়া খেয়ে দেখে নিই কেমন হচ্ছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো, অনেক কিছু নতুন জানতে পারলে, অভিজ্ঞতা আমার যা হয়েছে তাই শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ গুড ডে। আর এটা হচ্ছে ইকো ইনভার্টার এসি, যেটা বলছিলাম সেটা হচ্ছে ইনভার্টার মানে ব্যাটারিতে চলবে না, মানে এটার কম্প্রেসার রুম ঠান্ডা হয়ে যাওয়ার পর কম্প্রেসারটা স্লো হয়ে যাবে এবং আবার যখন প্রয়োজন হবে কম্প্রেসারটা চালু হবে। এইভাবে কম্প্রেসার একবার বন্ধ হবে, একবার চলবে, এইভাবে করে রুমের টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখবে। এটাই হচ্ছে ইনভার্টার টেকনোলজি।